লাইব্রেরি শুরু করার জায়গা, লাইব্রেরি একটা আড্ডা দেওয়ারও জায়গা, যে আড্ডা থেকে কিছু না কিছু তৈরি হয়। আজকে কিন্তু আমরা এখানে মূলত আমরা যে জায়গাটাতে আসি, বারাসাত থেকে একটু চিনব, ঠিক আছে? এখানকার আমাদের লাইব্রেরি সায়েন্সটা যেটা আসছে, ইউনিভার্সিটি লাইব্রেরিটা লোকাল কালচারাল হিস্ট্রি রিজার্ভের একটা ব্যাপার আছে, সম্ভবত একটাও এটার একটা প্রভাব পড়ছে। সবটা নিয়েই আমরা শুরু করছি এবং যে জায়গাটাতে আমরা আসছি এবং যে জায়গাটাতে আমরা কাজ করছি সেই জায়গাটাকে ঘুরে তাহলে শুরু করছি। মূলত বারাসাত এই নামকরণ সম্পর্কে যেটা ইতিহাস আছে, মূলত বারাসাতের যে বারাসাত এই শব্দটা প্রথম পাওয়া যাচ্ছে আইনি আন্দোলন, ঠিক আছে? কিভাবে পাওয়া যাচ্ছে না, মুঘল সাম্রাজ্যের ইতিহাস যদি দেখি তাহলে সুবা বাংলা ছিল একটা রাজস্ব আদায়ের একটা বিশাল বড় জায়গা, কিন্তু এই সুবা বাংলাকে নিয়ে মুঘলরা কিন্তু বারবার বিপদে পড়েছে। তার কারণ মুঘল সাম্রাজ্য যতবার দুর্বল হয়েছে এখান থেকে রাজস্ব পাঠানোটা কিন্তু গন্ডগোল হয়েছে, তার ফলে বারো ভূমিরা সৃষ্টি হয়েছে। আমরা এখন ঠিক যে জায়গাটাতে অর্থাৎ এই জগৎঘাটা বা এই জায়গাটা বসে রয়েছি, আমরা কিন্তু এই বারো ভূমিরাদের শাসন ব্যবস্থাকে রয়েছি। এটা তো বলতে পারবেন এই এলাকাটা কোন ভূমিরা রাজার হাতে পড়েছিল? হ্যাঁ, এই পুরো এলাকাটা ছিল কোটাবাড়ি, যশোরেশ্বর কোটাবাড়ি। এবং আস্তে আস্তে আমরা দেখবো যে এই জায়গাটা কিন্তু বরাবরই খুব সমৃদ্ধ ছিল, ঠিক আছে? এখন হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না, এই বারাসাতের উপরে কিন্তু বড় বড় নদী প্রবাহিত এবং এই বারাসাতটা কিন্তু গুপ্ত যুগে খুব বড় একটা বাণিজ্য নগর ছিল। আমরা সবাই চন্দ্রকেতুগড়ের নাম শুনেছি। আমরা এই যে জগৎ ভাটাটা, এটা আপনাদের এই ভাটার উপরে তো ইউনিভার্সিটিটা তৈরি, এই জগৎ ভাটাটা ছিল সেই সময় বাংলার বিখ্যাত বন্দর নগরের একটা। এই পুরো বারাসাতের এই পুরো অঞ্চলটা ছিল সুন্দরবনের অঞ্চল। সুন্দরবনের এই জায়গাটাকে যদি আমরা ইতিহাস ভাবি তাহলে গঙ্গারিদ্রি সভ্যতা, অর্থাৎ সেই সভ্যতার ভয় পেয়ে আলেকজান্ডার আর বাংলা আক্রমণ করলেন। এই ভয়টা বিশেষ করে এই বারাসাতের অঞ্চলের লোকেদের এবং বিশেষ করে যারা মহিলা সাহিত্য বা মহিলা ইতিহাসের কালচার করেন তারা বলেন কোটাবাড়িতে বংশীনাকের উপরে তারা ভয় পেয়েছিল এবং বংশীনাকে লিড করতো কিন্তু মহিলা এবং তাদের প্রধান অস্ত্র ছিল একদম। দেখা যাচ্ছে আলেকজান্ডারের সময় যে সমস্ত ঐতিহাসিকরা এসছে তারা বলছে এই সমস্ত মহিলারা কাঁধের ওপরে একটা ব্যাটানো চাঁদের মতো কোনো একটা অস্ত্র রাখতো, সেই অস্ত্রটার সাথে লড়াটা তাদের পক্ষে খুব সাংঘাতিক ছিল। এই অস্ত্রটা আর কিছু ছিল না, এটা ছিল বর্তি। তাদের পাটের সাথে এই বর্তিটা নিয়ে এই মহিলারা যুদ্ধ করত। সুতরাং আমরা একটা খুব সমৃদ্ধ শুরু করবো না এবং পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন স্বাধীনতা আন্দোলন আমরা ক্রমশ ঢুকবো। এই আন্দোলনের সূত্রপাত হয়েছে কিন্তু এই যে জগদ্বীপ ভাটা এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে। এবং তুমি ম্যাডাম বলছিলেন যে আমি শুধু এই বারাসাত স্টেশন থেকে এখানে অব্দি আসি, এইটুকু রাস্তার মধ্যে আমরা দেখবো কি কি দেখার আছে। এইটুকু রাস্তায় কিন্তু বারাসাতের প্রাণ, আমরা আস্তে আস্তে ঢুকবো। আচ্ছা দেখো আস্তে আস্তে আসি। এবার আমরা মুঘল সাম্রাজ্যে আছি। আকবরের সময় বারো-ভূঁইয়ারা প্রচন্ড বিদ্রোহ করেছিলেন। বারো-ভূঁইয়ারা শুধুমাত্র টাকাটাই তৈরি করে, আর সব বারো-ভূঁইয়াদের নিজস্ব আইন ছিল, শাসন ব্যবস্থা ছিল, সবকিছু বারো-ভূঁইয়াদের নিজস্ব ছিল। এবং মাথায় রাখতে হবে কোটাবাড়িতে নিজস্ব আইন ছিল। উনি আকবরের আইন মানতেন না, সেই আইন নিয়ে উনি শাসন করতেন। এবার বলতে পারবে আকবর কাকে এই বাংলাকে কন্ট্রোল করতে পাঠিয়েছিলেন? মানসিংহ। এই মানসিংহ আর প্রতাপাদিত্যের জায়গা হচ্ছে এই বারাসাত। দুটো জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে আমদানা কালীবাড়ির নাম শুনেছেন?
এই আমডাঙ্গা কালীবাড়িটা কার জায়গার মধ্যে পড়ছে? মানসিংহে। আর আমরা যে জায়গাটার মধ্যে রয়েছি এটা হচ্ছে কোটাবাড়ি। এখানে দক্ষিণ পাড়ার নাম শুনেছেন? দক্ষিণ পাড়ার বিখ্যাত শিব মন্দিরের কোনো নাম বলতে পারবেন? শিবের কোঠা। আপনারা শুনলে অবাক হবেন, এই শিবের কোঠা প্রতিষ্ঠা করেছিল কোটাবাড়ি এবং সেখানে এখনো দুর্গাপুজো হয়ে আছে। এবার আবার সে আকবরের গল্পে এলাম। একদম একদম এবার আসছি সেই গল্প। একদম এবার আমি সেই গল্পে আসছি। যখনই কোনো রাজা কোনো শাসন ব্যবস্থা করে, যদি জায়গাটা বড় হয় সেই জায়গাটা ভাগ ভাগ করে নেয়। এবার আমরা সেই গল্পকে বলছি। মানসিংহের সঙ্গে প্রচন্ড যুদ্ধ হচ্ছে, প্রতাপাদিত্যের রাজনীতির চিন্তাবাদিত্য বেড়ে যাচ্ছে এবং প্রতাপাদিত্যের সমস্ত সেনাদেরকে একত্রিত করে তাদেরকে আগ্রায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইবার আসছে বারাসাতের। তখন এই বারাসাত ছিল পুরোপুরি জঙ্গল অঞ্চল। প্রতাপাদিত্যে একজন ব্রাহ্মণ সেনাপতি ছিলেন, তার নাম ছিল শঙ্কর চক্রবর্তী। এই শঙ্কর চক্রবর্তীর এলাকায় কোনোভাবে তিনি মুঘল হারামির হিন্দু রানীদের কাছে পৌঁছেছিলেন এবং তার কাছে আবেদন করাতে আকবর তাকে এই বারাসাতে 28টা গ্রাম দিয়েছিল এই অঞ্চলটা। তার মধ্যে যেগুলো রয়েছে কয়েকটা আমি পেয়েছি, যেমন আমরা হৃদয়পুর পাচ্ছি। হৃদয়পুর নামটাই কিন্তু আমি আপনাকে উল্লেখ করেছি। হৃদয়পুর পাচ্ছি, আরো বেশ কয়েকটা পুরো নামটা দিতে পারছি না কারণ খুব কম সময়ের মধ্যে অতটা ডেটা পাইনি। এই পুরো অঞ্চলটাকে নিয়ে প্রতাপাদিত্যকে দেওয়া হচ্ছে এবং যে দক্ষিণ পাড়া নামটা কেন এসেছে বলতে পারবেন? এই দক্ষিণ পাড়া নামটা এসেছে দক্ষিণ রানী বংশীয় ব্রাহ্মণদের নাম। এইখানে দক্ষিণ রানী বংশীয় ব্রাহ্মণরা আসে, দেখুন প্রচুর ভাঙা ভাঙা বাড়ি আছে, এই সমস্ত কিন্তু রানী ব্রাহ্মণ। এবং সেখানে এখনো আপনারা শুনলে অবাক হবেন যে দুর্গাপুজোটা হয়ে আসছে শঙ্কর চক্রবর্তীর পরিবারে দুর্গাপুজো হয় এবং এখনো কিন্তু এই যিনি ওদের প্রধান শঙ্কর চক্রবর্তীর নামে কিন্তু এখনো সংরক্ষণ করে আছে। সুতরাং আমরা এত পুরনো একটা জায়গায় বসবাস করছি। এবার একটু মডার্ন হিস্ট্রিতে আসি। বারাসাতটা ছিল অ্যাকচুয়ালি ইংরেজদের প্রমোদের জায়গা। সপ্তাহে একদিন এখানে তারা ছুটি কাটাতে আসে। এইটার সূত্রপাত করেছিল সিরাজউদ্দৌলার হাত। আমরা জানি যে সিরাজউদ্দৌলা বাংলা আক্রমণ করেছিলেন, ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করেছিলেন এবং কলকাতার নাম পাল্টে কি রাখলেন? আলিগড়। এই আলিগড় যাত্রার সূত্রপাত হয়েছিল কিন্তু এই বারাসাত। আমরা যখন পুলিশে আসবো তখন আমরা এবং এই বারাসাত নামকরণ নিয়ে বিভিন্ন গন্ডগোল রয়েছে, যেটুকু ইতিহাস আমি পেয়েছি। অ্যাকচুয়ালি সিরাজউদ্দৌলার মানিকচা জগৎ শেঠ বলতে যাকে আমরা চিনি, এই মানিকচা যে জায়গা ছিল এই অঞ্চলটা, তার ফ্যামিলির 12 জন শেঠ এই বারাসাতে আসে। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে 12 শেঠ। এবার তো আপনারা প্রমাণ চাইবেন, প্রমাণ পাবো বারাসাত থানা। বারাসাত থানা যদি আমরা ডকুমেন্ট ঘাঁটি তাহলে দেখবো 1911 সালের আগে পর্যন্ত বারাসাতের নামকরণ হচ্ছে 12 শেঠ, নট বারাসাত। ঠিক আছে? এবার এখানে অনেক বিতর্ক থাকতেই পারে। এই 12 জন এই 12টা জায়গা ভাগ করে নেওয়ার পর একটা কুকুর তৈরি করে, বলতে পারবেন তার নাম? শেঠ কুকুর। অ্যাকচুয়ালি নাম কিন্তু শেঠ নয়, শেঠ কুকুর। এই শেঠকে জগৎ শেঠ এবং তাকে কেন্দ্র করে আরো 12টা কুকুর তৈরি। কেন কুকুর তৈরি হয়? চাষবাস আর মিষ্টি জলের। দুটো নদী যে বললাম তার মধ্যে একটা নদীকে আমি লোকেট করতে পেরেছি, নাম ছিল রূপপতি। খুব কাছেই নদীটা আছে, বারাসাতের যে খালটাকে আপনারা দেখেন এবং আপনারা ভাবলে অবাক হবেন এই রূপপতি দিয়ে কিন্তু মানসিংহের যুদ্ধ জাহাজ। এই বারাসাত অঞ্চলটা ছিল তার প্রধান নৌঘাট, কারণ সুন্দরবনটা একটু কাছে। মূলত প্রতাপাদিত্যকে অনেকেই লোকেট করেছে, আমরা যারা মডার্নিজমে নিয়ে কাজ করছি উনি কিন্তু দুর্দর্শ জলদস্যু এবং তার প্রধান ঘাঁটিটা ছিল এই বারাসাত। এটা হলো বারাসাতের একটা ছোট্ট ইতিহাস দিলাম। আপনারা নিশ্চয়ই আমার থেকে আরো বেশি জানবেন, নিউ ডেট আছে, গুগল রয়েছে। এবার আমরা কোয়েশ্চেনে আসছি এবং মাঝে মাঝে আমি ছোট ছোট এরকম গল্প বলবো এবং আশা রাখবো আপনারাও শেয়ার করবেন।
যাতে যে জায়গাটাতে আমরা আসি সেই জায়গাটার একটা ফিচার্স পেতে পারি। এবং আমার মনে হয় একটা মাল্টিমিডিয়ার সাথে আছি, জার্নালিজম, ইংলিশ ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, এদের সবাইকে নিয়ে হয়তো আমরা একটু আনন্দ করি। থ্যাংক ইউ। ভারতবর্ষের প্রথম মহিলা বিদ্যালয় হাত তুলেন, হ্যাঁ হাত তুলেন। কবে তৈরি হয়েছিল? কারা তৈরি করেছিলেন? কেন হয়েছিল হঠাৎ এই স্কুলটা করতে পারবেন? হঠাৎ এই এখানেই কেন? তার জন্য হয়নি। প্যারিসের একজন বিধবা মেয়ে ছিলেন, বাল্য বিধবা ছিলেন। আপনারা ভাবতে পারবেন সেই সময় একটা মাত্র স্টুডেন্টকে নিয়ে তৈরি হয়েছিল এবং তার নামে কিন্তু আমার ব্যর্থতা মাত্র প্রথমে অ্যাড করে তার নাম ভুলে গেছি। না আমার ওনার নামে ইয়েও রয়েছে, তিনি ছিলেন মনে রাখতে হবে বেথুন স্কুল তৈরি হওয়ার 6 বছর আগে এটা তৈরি হয়েছে। তখন বেথুন সাহেব ভাবতেই পারেনি যে তিনি একটা মহিলা স্কুল করছেন এবং বিদ্যাসাগর কিন্তু এখানে এসেছিলেন। ঠিক আছে, আমরা এমন এক জায়গায় বাস করি যেটা সারা ভারতবর্ষের পর এখানে প্রথম মহিলা। এবং ভুলে যাবেন না উনি কিন্তু সেই সময় যদি ভুল না করি ক্লাস 7 পাস করেছিলেন, সেই সময় 7 পাস করেন এবং উনি প্রথম মহিলা ছিলেন পরীক্ষা দিয়েছিলেন ছেলেদের সাথে বসে। এই জায়গায় আমরা রয়েছি এবং তারপরে আচ্ছা, তার সাথে আরো মজা আছে। আজকে একবার দেখবেন আমরা স্টেশন থেকে তো কলেজের সামনে আসে একটা নেতাজি মূর্তি পড়ে, তার পিছনে একটা ভাঙাচোরা বাড়ি পড়ে, প্রথম লেগুলি ম্যাজিস্ট্রেটের কোয়ার্টার। আমরা ওই বাড়ির দোতলায় বসে চা খেতে সেটাও পেয়েছি। সুতরাং ওই বাড়িটা হচ্ছে বাংলার প্রথম লেগুলি ম্যাজিস্ট্রেটের হাউস। এবার যখন যাবে না তো বাড়িটা থেকে থাকে। নামটা কেন হলো? আর তো ভারতবর্ষের লোক আছে, কারণ পাশের টেকটা পাশের টেকটা এখানে হয়। আচ্ছা আচ্ছা, আমরা কোশ্চেনে আসি তো। অবশ্যই আন্দোলন করেছিলেন বারাসাতে, কিন্তু পৃথিবীর যে আন্দোলনটা করেছিলেন তার সাথে কিন্তু ইতিহাসের কোনো যোগ নেই। আমরা যে সময় কথা বলছি তার থেকে 6 বছর আগে পৃথিবী এখানে কোন একটা আন্দোলন করেছে। এটা হয়ে যাওয়ার পর যে কোনো মিলে সার্চ করে নেবেন বারাসাত বিদ্রোহ, বিখ্যাত বিদ্রোহ বারাসাত। মানে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা নিয়ে একটা বিদ্রোহ তৈরি হয়েছে, শুধুমাত্র একটা অঞ্চলকে কেন্দ্র করে বিদ্রোহ। এটা শুধু ব্রিটিশ সাম্রাজ্য নয়, ব্রিটিশের শাসন ব্যবস্থাকেও চেঞ্জ করে দিয়েছে। তার অনেক পরে আসলে অনেক পরে বারাসাত বিদ্রোহের পেছনে কারণ কি ছিল? আসবো, আমাদের এই কোশ্চেনে আসছে। বারাসাত আন্দোলন কবে অনুষ্ঠিত হয়েছে?
আদর অবিভক্ত ভাগ একদম এগুলো আমাদের আত্মীয় কাছ থেকে শেখা ঠিক টেকনিক্যাল একদম এগুলো ইউজ একদম করা একদম অবিভক্ত ভাগ তো সেক্ষেত্রে তখন তো গোটা 24 পরগনা ছিল না না তখন ওই 24 পরগনা তখন হয় না 24 পরগনা কনসেপ্ট এসে আরো পরে আরো আরো আলাদা তখন ডিভিশন ছিল না সেটা নিয়েও কোয়েশ্চেন আছে আমি সেখানে কারণ ওরা এই সমস্তটার মধ্যে পুরোটাই এরকম আছে যশোর তো যেটা মানে যশোর ডিভিশন আপনার সমস্ত কোশ্চেন নিয়ে আমাদের কোশ্চেন আছে মানে হালকা কখন মনে আছে এই সালটাকে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে অনেক কিছু কোয়েশ্চেন তিতুমির নিয়ে অনেক কিছু কোয়েশ্চেনের উত্তর চলে আসে তিতুমির অ্যাকচুয়ালি কিন্তু নীলবিন্দের আগে আরেকটা বিদ্রোহ তৈরি করেছিলেন কেউ বলতে পারবেন ফিরোজ বা ফিরোজি বিদ্রোহ নিয়ে কারোর কোনো আইডিয়া আছে অ্যাকচুয়ালি এই বারাসাতে যেটাকে আমরা বাসকেল্লা বলছি এটা বাসকেল্লা নিয়ে নয় এইটা ছিল ফিরোজি আন্দোলনের দিন ফিরোজি আন্দোলন যেটা স্যার একটু জিজ্ঞেস করেছিলেন হঠাৎ এই আন্দোলনটা কেন বা বারাসাত বিদ্রোহটা একটা যেটা অন্তত আমরা আইপিডি বা আমাদের যারা টিচার তাদের কাছ থেকে শুনেছিলাম বেশিরভাগ গণ আন্দোলন এখনো যদি আমরা গণ আন্দোলনের ক্যারেক্টারটা এখন অনেকটা চেঞ্জ হয়েছে সমাজে দেখি তার একটা মূল কেন্দ্র থাকে কৃষি ঠিক আছে আমরা যদি সাঁওতাল বিদ্রোহ দেখি সাঁওতাল বিদ্রোহ কৃষি বিদ্রোহ ছিল ফিরাজ হাকিমের পুরো প্রমাণ দিয়ে দিয়েছে এরপর আর কোনো কথা হয় না তিনি যেভাবে বাদ করার বাদ দিয়েছে ঠিক আছে এবং যত আমরা এই গণ আন্দোলনগুলো দেখি তার মূল ছিল কৃষি এবং ফিরোজ আন্দোলনের একটা বড় কারণ ছিল এই কৃষি এই কৃষির অধিকার থেকে ফিরোজ অর্থাৎ মুসলিমদের একটা কমিউনিটিকে সরিয়ে দিয়ে জোর করে তাদেরকে দিয়ে মজুর খাটানোর একটা পরিকল্পনা করেছিল যার বিরুদ্ধে এই আন্দোলন তারপরে তো সেটা রাজনৈতিক ধর্মীয় অনেক কারণের মধ্যে সালটা বলেন সালটা হচ্ছে 1813 এই চাপাডালি থেকে হাজার হাজার ছেলে পুরুষ মহিলারা আন্দোলন করেছে যে চাপাডালি থেকে আমরা আর বাস নিচ্ছি 350 আন্দোলনের উদ্যোগটা কি হয়েছে ওনার পুরো নাম আমি রিসার্চ করি আরো পুরো নামটা একটা জিনিস বাদ গেছে ঠিক আছে কেন হঠাৎ উনি এটা তৈরি করতে গেলেন একদমই তাই ম্যাডাম একদমই ঠিক বলেছেন আমরা একটু আগে বললাম যে কোথায় আমি বললাম এটা বন্ধন নগরী ছিল বন্ধন মানে এখানে প্রচুর পরিমাণ টাকা পয়সা আসছে তাহলে টাকা পয়সাটা নিয়ে যাবে এসিও এখানে রাস্তা তৈরি করেছে সেটা নিয়ে বলেন ঠিক আছে এই যশোর রোডের সঙ্গে যশোরেশ্বরীর নামটা খুব তৈরি করেছে ঠিক আছে বারাসাতের মূল উৎস খালি কি কালীপুজো স্যার কি বলে কালী পুজো বললে হবে না স্যার 12টা অনুষ্ঠান 12টা নাম আছে আমাদের থেকে বড় সেটা নিয়েও প্রশ্ন যেখানে রেভিনিউর ব্যাপার আছে সেখানে কিন্তু ডাকাতদের ব্যাপার আছে বর্ডার সাইড মানে সেখানে ডাকাত
কালীঘাট এরিয়ার গল্প আলাদা, সেটা নিয়ে আমি অন্য একদিন গল্প করবো। কালীঘাটের সাথে ডাকাতি অনেক পরে যুক্ত হয়েছিল এবং না সেক্ষেত্রে মানে আমি মনে করছি আমরা যখন ইতিহাসের ডিপার্টমেন্টে বসে রয়েছে আমরা যখন পড়তাম এটা বলে একটু পকুনি খেতাম। কালীঘাটের সঙ্গে তান্ত্রিকদের নেই, কালীঘাটের সঙ্গে কাপালিকদের যোগ রয়েছে। আর কালীঘাট প্রতিষ্ঠা হওয়ার পর ডাকাতিদের সঙ্গে কোনো যোগ নেই, লেখেলদের সাথে রয়েছে। আমার মনে আছে আমরা যখন পড়তাম আমরা দিয়েছিলাম আমাদের বিপ্লব স্যার বলে একজন ছিলেন, তিনি আমাদের এই ডাকাতির ভাগগুলোকে শিখিয়েছিলেন, কোনটাকে লেখেল করবো, কোনটাকে চোর চুরি করবো, কোনটাকে ডাকাতি করবো। এর কিন্তু ভাগ তিনি করেননি, এই ভাগটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছে। কৃষ্ণনগর আর আর কি সবকিছু চালিয়ে যেতে আমরা কি করতে পারি না? সিরাজের আগে মানে আগে বলুন না স্যার। বলুন স্যার। আমাদের হিস্ট্রি ক্লাসে একটা বিপ্লব স্যার আমাদের একটু রগড় করে বলেছিল এগুলো আপনাদের কিন্তু বলছিলাম মনে পড়লো পলিটিক্যাল আলোচনায় উনি বলতেন যে শুরু হতোই মুসলিম হিস্ট্রি দিয়ে আর মডার্ন হিস্ট্রি দিয়ে, প্রাচীন ভারত থেকে কিছু পায় না। আমাদের পারাশরটাও আমরা কিন্তু ওই হিস্ট্রি পাই, তার অনেক আগে থেকে পারাশরটা আপনারা বললে আরো অবাক হয়ে যাবেন। যদি ঠিক মতন কাজ করেন বারাসাতের ইতিহাস কলকাতারও আগে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে বারাসাতের যোগ আছে। সামনে কি আছে বলুন? চন্দ্রকেতু গড় প্রায় সমসাময়িক 750 বছরের ব্যতিক্রমী। প্রাচীন ভারতবর্ষে 750 বছরটাকে ধরা হয় না, খুব ছোটই ধরা হয়। সুতরাং এর ডেভেলপমেন্ট অনেক আগে। নবাব সিরাজউদ্দৌলা স্যার বলে কমন স্যার বলছিলেন। সালটা ছিল 1756। আচ্ছা হঠাৎ কমিশনের লোকটাকে তৈরি করতে গেলেন, উনি কেন কৃষ্ণনগর লোকটাকে তৈরি করতে গেলেন? ওনার কি দায়িত্ব? একটা গেস করতে পারে, কারণ যখন 1690 হ্যাঁ 1690 কিছুটা আগে যখন মানে সিরাজ যখন আলিপুর সময় ইয়ে হয়েছে তখন এখানে ওয়ারেন মানে ওয়ারেন রবার্ট ক্লাইভ, ঠিক আছে, তখন ম্যাড্রাসে যখন আমরা মেয়র কোর্ট যখন তৈরি হয় তখন গোটা ইন্ডিয়াটা ম্যাড্রাসে। এবার তখন সেখানে কেউ ওনাকে বলেছিল যে লেটস গো টু ক্যালকাটা, ঠিক আছে। তো মানে তখন ক্যালকাটা কিন্তু কলকাতা গ্রাম ছিল, ঠিক আছে। এবার তখন রবার্ট ক্লাইভ মানে অ্যাকচুয়ালি যখন ক্যালকাটা বেঙ্গল, এবার তখন রবার্ট ক্লাইভ তার ইন্ডিয়াস তৈরি করে বেঙ্গল মানে তো মুর্শিদাবাদ। এবার তখন মুর্শিদাবাদের পুরো এরিয়াটা নিয়ে তো এখন পুরো চালাচ্ছে। তারপরে রবার্ট ক্লাইভ যখন কলকাতায় ল্যান্ড করলেন, ঠিক আছে, তখন উনি এসে বাংলাকে দিকে তো খারাপ ব্যাপার। এবার আস্তে আস্তে পরবর্তী হিস্ট্রি উনি ক্যাপচার করতে চাইলেন বাংলা। এবং যখন পোস্ট মানে যখন অ্যাকচুয়ালি যখন মানে সিরাজ অ্যাটাক করলো কলকাতা অ্যাকচুয়ালি শহরটাকে অ্যাট প্রেজেন্ট, তখন সেখানে মানে আমাদের হাতি বাগান যেখানে ওইখানে সিরাজউদ্দৌলা পুরো আর্টিলারি ক্যাম্প মানে ওখানে ক্যাম্প করেছিল জাস্ট টু অ্যাটাক, যেখানে আমাদের এখন মানে রাইটার্স বিল্ডিং এর যে দিঘিটা আছে ওই জায়গাটায় মেনলি মানে ইয়ে করা হয়েছিল, মানে একটা কমব্যাট হয়েছিল বিটুইন ব্রিটিশার্স মানে রাজাকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সিরাজ। তো হয়তো সেই জন্য যাতে স্মুথ মানে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাতে স্মুথ একটা ছোট ন্যারো ব্যাপার আছে। মুর্শিদাবাদ থেকে হাতি আনতে কোনো অসুবিধা হচ্ছে, হ্যাঁ, এটা আমাদের এই রোডে মানে লরিয়ের রাস্তা দিয়ে যায়, এই হাতি বেরিয়ে আনতে কোনো অসুবিধা হচ্ছিল। এই হাতিদের জল খাবার জায়গার পাশ দিয়ে কিন্তু আমরা রোজ যাই, হ্যাঁ হাতি বা ঠিক আছে। তাহলে ভাবুন এই রাস্তাটা তৈরি হতো না সিরাজের বললাম হাতি নিয়ে না, ঠিক আছে, পুরো রাস্তাটাই তৈরি হয়েছিল হাতি দিয়ে।
এখানে পুরো হাতি দেখতে এবং তিনি প্রায় 2200 হাতি এনেছিলেন নট ম্যাটার অফ জোক। এবং আপনারা শুনলে আরো অবাক হবেন যে হাতি আনছেন বলে পাওয়া যাচ্ছে রাস্তার দুধারে কলা বাগান তৈরি করা মানে হাতিকে তো খেতেও দিতে হবে। ইনফ্যাক্ট স্যার একটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমি যখন মাঝে মধ্যে আমডাঙ্গা হয়ে আসি, ঠিক আছে, কম্পিউটারের রোড ধরি, তখন ওই আমডাঙ্গা বিডি, ঠিক আছে, জাস্ট আমি ক্রস করলাম, জায়গাটা হচ্ছে সোনাডাঙ্গা সম্ভবত না, ঠিক আছে, জাস্ট সোনাডাঙ্গা ক্রসিংটা আমি ক্রস করে একদম পা এগিয়ে আমি বাঁ দিকে একটা প্রাচীন মুভমেন্ট দেখতে পাই। হ্যাঁ, মানে এবং আমি মুভমেন্টটা যত মানে একবার যখন সামনে থেকে কুড়িটার গেলাম, জিনিসটা আমার চোখে দেখলাম, তারপরের দিনও আমি যখন গেলাম যেহেতু অনেকবার চেষ্টা করলাম মুভমেন্টটাকে আইডেন্টিফাই করার, কিন্তু জিনিসটা আমি পারলাম কারণ এতটাই মন্ত্রপ্রদেশ করে। এবার মুভমেন্টটা মানে একটা গ্লান্স থেকে মনে হলো এটা রিসেন্ট তৈরি করা কিন্তু নয়, স্তম্ভ টাইপের আছে। এবার আমি এটা বুঝতে পারছি না যে এটা জমিদারের বাড়ির বংশোদ্ভূত না কোনোভাবে সেটা ওটাকে নিয়েও একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ঠিক আছে, ওটাও আমাদের এই পাড়ার সাথে ডিসকাশনে যুক্ত। আচ্ছা আচ্ছা বাংলার প্রথম নীল কারখানা কোথায় করেছে? বারাসাতে অবস্থিত স্টেডিয়ামের নাম হাত তুলেছে। বারাসাতে কবে পৌরসভা আশা করি লড়াই লোকেরা একটু করতে দেবে। আর কেউ বারাসাতে কবে পৌরসভা তৈরি হয়েছে? নাম জানো অনেক আগে তৈরি হয়েছে। 90 এর গল্পই না। এটার পেছনে একটা গল্প আছে, যদি আপনারা শুনতে চান আমরা শেয়ার করতে পারি। এটা একটা বেশ মজার গল্প আছে। মানে আপনি যেটা বলছেন সেটা ভুল না, কারণ এখানে 1969 এর পরে ফার্স্ট ডেপুটিতে বারাসাতে পৌরসভা শুরু হয়, কিন্তু এখনো স্বাধীন হয়েছে। মানে পরবর্তীকালে এটি অ্যাকচুয়াল তৈরি হয় 1882 যেহেতু আমরা যেহেতু এখানে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট বা ডেপুটি ম্যাজিস্ট্রেট রয়েছে, সুতরাং পৌরসভাটা থাকা না থাকার কোনো মানই হয় না। পরে যখন ওই ম্যাজিস্ট্রেটের অফিসের আওতায় আসে 1882 তখন পৌরসভা এবার আমরা দুটোকেই ধরতে পারি। হ্যাঁ এটা কিছুটা ঠিক। মাকড়সা পুকুরে আসলে বর্ষা বাইরেও বর্ষা ভেতরেও বারাসাতের বিখ্যাত 12টা পুকুরের মধ্যে একটা আছে মামুনি। কিন্তু এটা ছিল একটা গল্প। এই পুকুরটা যখন রেকর্ডে পাওয়া যাচ্ছে, এই
দীঘা নদীর উপরে রয়েছে। ঠিক আছে, মেন কারণই ছিল আপনার চল এখন আমাদের পিকনিক করতে যায়, খুব সুন্দর জায়গা, বাগান বাড়ি আছে চারিদিকে। হ্যাঁ ওই বাগান বাড়িগুলো যদি ইটগুলো দেখেন তাহলে এই দু জায়গা কতটা পুরো, ঠিক আছে, প্রচুর বাগান বাড়ি আছে। প্রচুর, অ্যাকচুয়ালি একটাই বাগান বাড়ি, ওগুলো শরীরে ভাব এখন যা হয় যে যখন আমরা ইয়েতে দেখি উত্তর কলকাতায় যে বাড়িগুলো দেখি অ্যাকচুয়াল তো একটাই বাড়ি, একবার শরীরে ভাগ করে হাজারটা ছাদ, ওই বাগান বাড়িগুলো দেখতে আপনি বুঝতে পারবেন এবং দেখতে অদ্ভুতভাবে পুকুরটাকে কেন্দ্র, তবে এখন নিশ্চয়ই আমি বলবো না 52 বিঘা জমির উপরে ওই পুকুরটা রয়েছে। এই পুকুরের নামকরণ নিয়ে একটা গল্প, অনেকে বলছেন ওটা মাখন সাগর, অনেকে বলছেন মকর সংক্রান্তির দিন ওই পুকুরটা জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। এবার ওই অপক্রম যেমন 1200 থেকে বারাসাত আরো যেমন এটা এই কোশ্চেনের মধ্যে নেই, কোন গার অ্যাকচুয়াল নাম বলতে পারবেন? এই প্রমাণ কোথায় পাবো? শিয়ালদা গাড়ি যে ট্রেনগুলো আছে দেখবেন সেখানে কোন গ্রামে লেখা থাকে বা কোন গ্রাম লেখা থাকে, এই মানে এইরকম মানে সাংঘাতিক, যেমন আমরা যে উল্টো ডাকা ওই আমি আবার বলেছিলাম ওই ওই এলটা থাকার জন্যই এল শাস্ত্রী কত করেছিল, বলে দেবো আমরা অনেক স্টপেজ দেয় না, তার জন্য আজ থেকে আমি বলবো আর ওটা অভিযোগ করবো, যেহেতু ইতিহাস আমরা যখন পড়তাম বা আমরা যখন এখন পড়তাম বলাটা যখন পড়ছি আমাদের টিচাররা সবসময় বলতো সবকিছু ইতিহাস, এই যে প্রোগ্রামটা হয়ে আমরা উঠে যাবো এটাও সুতরাং এভাবেই আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটা নিয়ে আরেকটা শোনা যায় এই আমরাই দিয়েছি কিন্তু নামটা খুব কম করে এবং এটাও রেকর্ডিং, শব্দনাম আছে কিছুটা কিন্তু রেকর্ডের একটা শব্দনাম একটা তো আছে টাকার বাস বলে ওটা না এটা এই নামকরণটা জনগণ দিয়েছে, গভর্নমেন্ট নয়, একটা মিউজিক আছে আচ্ছা বলে দেবো আমরা ফার্স্ট এন্ড ফিউরিয়াস এটাও কিছু রেকর্ডেড আছে, আপনারা যদি বলেন এর ডকুমেন্টেশন আমরা প্রোভাইড করতে পারি, একদম ডকুমেন্টেড। আচ্ছা এবার স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আসে, সেখানে বলছে স্বাধীন ভারতবর্ষে কলকাতা থেকে বারাসাত মানে ব্রিটিশ পিরিয়ডের পর আমার ইতিহাসের লোকের টেকনিক্যাল টার্মগুলো নিয়ে কাজ এত বকুনিয়ার মার দিয়েছে একটা টাইমে, কলকাতা থেকে বারাসাত ওই বাসে কি ধর্মতলা থেকে যেটা স্টার্টার বাস দিয়ে সচলনা করবে সেই বাস কিন্তু এখন আর নেই, কিন্তু আপনারা যদি খোঁজেন চাপাডালিতে তার ডিপোটা এখনো আছে ভাঙাচোরা অবস্থায়। রুটটা বলে চলে থাকবে না, সেই বাসটা কিন্তু একটা চলে। রুটটা বলে দিন। বারাসাত থেকে
বুঝতে পারছিল। এবার বলুন। আহিরিটোলা থেকে সম্ভবত ছিল পরিবারই সামথিং জায়গাটা এমনি, আর বাসের রুটটা বলেছে 211 সম্ভবত, মানে সম্বাদের হয়ে আসছে রুটটা কাছাকাছি হয়েছে, বাস নাম্বারটা কি হচ্ছে? এবার থেকে মনে হয় আমাকে দেখলে লোকে বলবেন যে ভদ্রলোক গাড়িতে কাজ করে না, বাসের রুট নিয়ে কাজ করে। আহিরিটোলা সম্ভবত, এবং যতদূর আমার ধারণা হচ্ছে আগে আহিরিটোলা আগে একটা জায়গা ছিল, সেটাকে নাম বলা হচ্ছিল শঙ্করিটোলা, মানে এটা 16,057 শঙ্করিত, মানে আহিরিটোলা শঙ্করিত। কারণ এই জন্য আমার জায়গাটা সম্পূর্ণ ইন্ডিয়া হয়েছিল আমাদের একটা মানে দিল্লি কাউন্সিলের ব্যাডমিন্টন ছিল, মানে হচ্ছে বারেন্দ্রপুর ঘোষ কাটার, ওটাকে পপুলারি করা হচ্ছে শঙ্করিতলা অ্যাসোসিয়েশন কে। তো এই শঙ্করিতলা জায়গাটা পুরো এখন আমার ইউনিভার্সিটি হয়েছে। তখন আমি মেডিকেলে জেনেছিলাম আহিরিটোলা আর গোয়াবাজার টাউন এরিয়া এই বাসটা শঙ্করাচার্য থেকে হ্যাঁ, মানে গোয়াবাজারের এবার বাসের নামটা বলুন, রুটটা ঠিক আছে। ঠিক আছে তো বাসের নাম পুরো মনে হচ্ছে যে আমরা স্যার আর আমি দুজনেই আমরা কোনো একটা টাইমে কন্ট্যাক্ট করছি। অনেকদিন পর দেখা হচ্ছে। এইরকম ব্রেকআপ চেক বলে দেবো আমরা 79B এখন বন্ধ হয়ে গেছে। আমি বলেছি ওই জন্য তো একটা টাইম তাহলে আপনারা বুঝতে পারবেন স্যার আমি অ্যাকচুয়ালি দেব, তাহলে তো আপনি বুঝতে পারবেন না স্যার আমি অ্যাকচুয়ালি দেব। আমরা যেটা টাটাকে কোশ্চেনটা করবেন এই রাস্তাটা দিয়েও আমরা যাওয়া আসা এর একটা হিস্ট্রি আছে। কে তৈরি করে? কি অন্যায় হয়েছে যে বাকি আমি কিন্তু উত্তরটা দিয়েও দিই না। তারপরটা বানানোর চেষ্টা অন্যায়। এই পেছনে একটা অন্য গল্প আছে। কে বানিয়েছে? কোন একজন রাজা তো বটেই, কিন্তু ঠিকঠাক করে যদি কিছু বলেন হচ্ছে আজকে 300-350 বছরের আগেকার রাস্তা। সব রাস্তা ব্রিটিশরা বানিয়েছে, ধারণা ছিল আমাদের ভুল। রাজা বলতে এই রাস্তাটার সাথে যুক্ত নেই, এই রাস্তাটার সাথে জড়িয়ে আছে একটা অন্য ধরনের ভালোবাসা। মা ছেলে ভালোবাসা। মা ব্যস্ত আছে যাত্রা করবেন যেতে যাবেন বলে সেই জন্য এখান থেকে বেনারসের যাত্রার জন্য কালী মন্দির বা কিছু দেখতে অনেকটাই কাছাকাছি হচ্ছে, অনেকটাই কাছাকাছি হচ্ছে, কিন্তু সে এক পূর্ণ ভালোবাসার পূর্ণ লড়াই। আপনি সংখ্যাটার মধ্যে যে বানিয়েছেন তার নাম কি আছে? আসতে বলুন, আসতে হচ্ছে বলে দেবো কি আমরা? সময়টা ছিল 1830
আচ্ছা উনি আপনার মায়ের জন্যই পাঠিয়েছিলেন বেনারসে যাওয়ার জন্য নয়, উনি কলকাতার কালীঘাটে গঙ্গায় চান করা পাঠিয়েছিলেন। প্রথম কথা তোমাদের মুখ দেখা যাবে না, এই জন্য পুরো রাস্তাটা শুধু উনি বানায়নি, এটা কিন্তু লোককথা, পুরো রাস্তাটা উনি সাদা শাড়ি দিয়ে রেখে দিয়েছেন। এই জন্য বললাম এক অন্য ভালোবাসার এক ইয়ে রয়েছে। এবং এই টাকির রোডটা এখন হয়তো নেই, কিন্তু যদি একটু পড়াশোনা করি এটার সাথে কিন্তু মানে অনেক কিছু জড়িত। এবং এই রাস্তাটা দিয়ে প্রচুর ইতিহাস এই রাস্তাতে লুকিয়ে আছে। আমরা কোথায় যাদবপুরে আমি যখন পড়তাম আগে, আমি সিভিল স্টুডেন্ট ছিলাম, যাদবপুরে কোথায় হিস্ট্রি ডিপার্টমেন্টের কিছুদিন আগে পর্যন্ত একটা ডিপার্টমেন্ট ছিল রাস্তার উপরে, কলকাতা রাস্তার উপরে একটা পেপারই ছিল 50 নম্বর, তার মধ্যে কিন্তু একটা অ্যাক্টোরেট মিলে থাকে। যদি আমি যাদবপুরের স্টুডেন্ট নই তবুও বন্ধু বান্ধব তো থাকে। আমরা এই যে রেলগেটটা পার হতে গিয়ে নন্দনগড় পাই না, আমার প্রশ্ন কিন্তু এই রাস্তাটা দিয়ে এই তো স্টেশনটা দিয়ে রাখে নন্দনগড় বলে যে গেটটা পাই, খেয়াল করুন। এবার থেকে যখন যাবেন আপনাদের নিজেদেরই গর্ব হবে এই বারাসাত বা এই জায়গাটা কি। এই তো আমাদের বলে দাও। বাংলার প্রথম কৃষি বিদ্যালয় যেটা নেই মুখের বিষয় অনেক আগে, মানে আপনার 1910 মানে কিছুই নেই, কিন্তু নামটা রয়ে গেছে। এবং এখানে কিন্তু বিদ্যাসাগর এসেছিল, সারা ভারতবর্ষে নাম আছে বারাসাতে। রসগোল্লা একেবারে রসের সাথে যুক্ত থাকলেও এই মিষ্টিটা রসের মিষ্টির মধ্যে লবঙ্গলতা মুর্শিদাবাদ লবঙ্গলতা আইডিয়া লক্ষ্মী পূজায় এই মিষ্টিটা আমরা ব্যবহার করি না, সারা বাংলা রাইট পদ্মা এবং এখানে আপনারা যদি কালীপুজোর সময় দেখেন এখানে পদ্মা তৈরির প্রতিযোগিতা হয় এবং 22 কিলো 1000 কিলো এই ধরনের পদ্মা এখানে তৈরি হয়। কিন্তু আমি এটা জানি স্যার, আমি একটা বলছি আপনারা গোল্লাকালী নাম শুনেছেন? গোল্লাকালী বিশেষত্বই হচ্ছে মানে বাড়িটার হাতে এত বড় একটা পদ্মা, ওইটা কি সেটার সাথে যুক্ত? একদমই তাই, সে গল্প অন্য একদিন হবে।
আপনাদের শুভকামনা রইল মিষ্টির উপরে আসলে একটা কাজ বেরোবে এর মধ্যে। এখনো পর্যন্ত শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমি অন্তত 72টা মিষ্টিকে লোকেট করতে পেরেছি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল। এবং ভাবলে অবাক হবেন, কলকাতায় যে রসগোল্লা বলি, অ্যাকচুয়ালি কলকাতার কোন রসগোল্লা বিখ্যাত আপনি জানেন? রসগোল্লা কিন্তু অ্যাকচুয়ালি উড়িষ্যাতেই তৈরি হয়েছে, কিন্তু না, এখন আমি কলকাতার রসগোল্লা বলতে অ্যাকচুয়ালি কোন রসগোল্লাকে বোঝাবে? স্পঞ্জ রসগোল্লা। উড়িষ্যার রসগোল্লা ছিল নিরে, একমাত্র কলকাতায় রসগোল্লা তৈরি হয়েছিল সেটা ছিল স্পঞ্জ। এবং এই জন্যই কলকাতাকে হাইকোর্ট রসগোল্লা ছিল। জয়ের লোকেরা বলতে পারবেন কলকাতা জিতেছিল কিন্তু ওই স্পঞ্জের জন্য। ঠিক আছে, স্পঞ্জ রসগোল্লা কিন্তু রসগোল্লা বানিয়ে কেউ দেয় না। উল্টো রাতে পুরীর মন্দিরে রসগোল্লা উৎসব আমার নিজের দেখা। কিন্তু কলকাতার রসগোল্লা বিখ্যাত হচ্ছে তার স্পঞ্জের ব্যাপারটা, এটা পৃথিবীর আর কোনো রসগোল্লায় পাওয়া যায়। এই জন্যই কলকাতার রসগোল্লা এরকম। এবং এই রসগোল্লা কিন্তু প্রায় 100 উপরে 100 উপরে লোকেট করেছে না, 100 রকমের রসগোল্লা। এবং দোকান কেন্দ্রিক প্রায়, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, পরিবার কেন্দ্রিক। ঠিক আছে, যেমন শোভাবাজার রাজধানীতে স্পেশাল এক ধরনের রসগোল্লা তৈরি হয়, যার রেসিপি কাউরা দেয়, সেই রসগোল্লায় গোলাপ ফুলের গন্ধ হয়। ঠিক আছে, রস তৈরি, ওরা যে রসটা তৈরি করে সেই রসটা কিন্তু চিনির রস হয়। কিসের রস হয় সেটা ওরা গোলাপ ফুল, ওরা গোলাপ ফুল ইউজ করে। ঠিক আছে, এবারে এটা এর মধ্যে আমি একটা কথা বলছি, চিনি তো বাংলায় তৈরি হয়েছে, কিন্তু বাংলায় কি চিনি তৈরি হয়েছে? সারা পৃথিবীতে প্রথম চিনি কিন্তু বাংলায় তৈরি হয়েছে, কিন্তু বাংলার চিনির নাম বলতে পারবেন? গুড়টা থেকে তো চিনি হবে, কিন্তু বাংলায় চিনিকে কি বলা হয়? বাড়ির চিনি, লাল চিনি। ঠিক আছে, বাড়ির চিনি। একশো কোনো সন্ধি পুজো হয় তখন তো চাকুটা চিনি একদম অ্যাকচুয়ালি কিন্তু ওই চিনি দেওয়ারই কথা, ওই চিনিকে বাড়ির উপর সাথে পালিশ করে সাদা চিনি, এটা বন্ধু দিতে পারে। এই রান্না এবং দৃষ্টি নিয়ে প্রচুর ডিবেট রয়েছে এবং পরিবার কেন্দ্রিক আছে। যেমন আপনি যদি লখনৌতে যান দেখবেন ফ্যামিলি রিলেটেড বিরিয়ানি আছে এবং মেয়েদেরকে শেখানো হয় না, একমাত্র বাড়ির বউদেরকে শেখানো। ঠিক আছে, এরকম পরিবার কেন্দ্রিক প্রচুর আছে। আমি আপনাদের জিজ্ঞেস করবো, আমার সময়টা মনে নেই, শোভাবাজার রাজবাড়িতে খাদ্য উৎসব হয়, ওদের নিজস্ব রান্না। একবার মেয়েদেরকে সেখানে অন্য বাড়িতে গিয়ে পায়েস কত রকমের হতে পারে, আমি হাজারেরও বেশি নাকি ওনারা পায়েস দেশি, এবং তাদের আলাদা নাম আছে। একটু অন্য গল্প হয়ে গেল। চাই চিনি আছে, চাইতে চিনি আছে। বারাসাতে সারা ভারতবর্ষে এই রান্নাটা বিখ্যাত আছে। এই যে আমরা তাম্রলিপ্ত বন্দর দেখি, তাই তো? এই তাম্রলিপ্ত বন্দরের মেন বিজনেসের একটা বড় বিষয় ছিল মশলা, এবং কোথাও
দিকে ডাকাতি করতেন মশাই। এবং আপনারা ইয়ে হবে বাস্তবতামা ভারতবর্ষে জ্ঞান কোন মশলা ছিল? এবং খুব টেস্টি এবং যে একটা সময় ভারতবর্ষে যাতে ব্রিটিশরা আসতে না পারে তার যে অবরোধ হয়েছিল সেটাও কিন্তু মশলাকে দেখে এবং এই মশলা মানে তার সাথে জায়গার নাম তাহলে পরবর্তীকালে যখন যাবেন তখন এই মশলামালায় নেমে বোঝার একটা ফিল দেওয়ার চেষ্টা করবেন এরকম জায়গায় আমি যেতে পারবো হ্যাঁ এবার একটা ছোট্ট বোনাস এই যে ম্যাডাম বলছেন একটা বই দেবে ইয়ে হবে একটা ছোট্ট বোনাস সবাইকে একটা দায়িত্ব হবে আমরা যে কলেজে রয়েছি এখান থেকে একটু বেরিয়ে একটা মাজার আছে তো সে মাজারে গেছে মাজার না মসজিদ আর মাজার আলাদা মসজিদ হচ্ছে যেখানে গিয়ে আপনি নামাজ পড়ছেন আর মাজারে আপনি আচ্ছা একটু আকবরের রাজদরবারেই যান আকবরের রাজদরবার থেকে একজন পীর মোহাম্মদকে বারাসাতে পাঠানো হয়েছিল তার নাম হচ্ছে যদি ভুল করে থাকি উচ্চারণের ক্ষমা চেয়ে নিচ্ছি পীর পয়গম্বর হযরত মোহাম্মদ ইকবাল শাহ ঠিক আছে তিনি প্রায় আকবরের সময়কার মাজার হচ্ছে কিন্তু এবং এইটাকে কেন্দ্র করে বিখ্যাত ডিসেম্বর মাস নাগাদ একটা মেলা হয় সেই মেলাটাকে দেখবেন এবং এই মেলায় কিন্তু স্বয়ং আকবর এসেছিলেন সুতরাং এবং এখানে একটা কম্বল বিখ্যাত এই মেলার এটা হচ্ছে আপনাদের আমার মনে হলো এই ইনফরমেশনটা ভালো ছিল না একদম কাছে হ্যাঁ এটাই হচ্ছে আপনাদের সবাইকে আমাদের লাইব্রেরির তরফ থেকে প্রাইজ যে এত কাছে একটা জায়গাতে আমরা রয়েছি এবং ডাইরেক্ট আকবর বাদশার সাথে কিন্তু এই রাস্তাটা এই পুরোটাই কিন্তু ঠিক আছে আজকে আর কি আছে কোয়েশ্চেন আমি সাজিয়ে রাখার জন্য কিনতেই তো পারি একটা ডায়লগ হয়ে গেছে অ্যাকচুয়ালি অনুষ্ঠানগুলো কিন্তু প্রত্যেকেই আমরা শিক্ষার জন্য এবং আমরা এখন যারা লাইফ সায়েন্সে এসে অনেকে ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত বা এতে রয়েছে আমার মনে হয় আড্ডার বিভিন্ন রকম ফের আছে এবং প্রত্যেকটা আড্ডায় যদি আমরা সেভাবে ক্যারেক্টার দেখি কিছু না কিছু ইনফরমেশন তৈরি করে এবং আমি বিশ্বাস করি লাইফ মাত্র শুধুমাত্র ইনফরমেশন
প্রোভাইড করে না, ইনফরমেশন রিসোর্স তৈরি করে। আমাদের প্রত্যেকটা আড্ডা এটার প্রমাণ। আপনারা যতটা আনন্দ পেয়েছিলেন থেকে বড় কথা, আমরা অনেক আনন্দ পেয়েছি আপনাদের একটা মুখকে একসাথে করার জন্য। ধন্যবাদ। তাহলে একটু মিষ্টি মুখ করে তাহলে কমপ্লিট করা হোক তো আয়োজনটা। তো এটা একটা ইনফরমেশন আমি আপনাদের সবাইকে শেয়ার করছি। যখন এই খাবারের কথা উঠলো, তো একটা মানে খুব বিরল মিষ্টি যেটা এখন পর্যন্ত কোনোভাবে আমরা মানে কমার্শিয়ালাইজ হয়নি, সেটা কথা হচ্ছে মন্ডাল। এই মিষ্টিটা আমরা কোথায় পাবেন? ডেস্টিনেশন হচ্ছে যুক্তিপাড়া বলে হুগলি ডিস্ট্রিক্টে একটা জায়গা আছে, ঠিক আছে? সেখানে আমরা মানে মন্ডা অ্যাকচুয়ালি পোশাকি ভাষা, কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে জোড়াসন্ধ, ঠিক আছে? তো এবং আপনারা শীতকালে যদি যুক্তিপাড়া তালনা যদি আপনারা ভিজিট করেন, তো সেখানে দেখবেন জোড়াসন্ধ বা মন্ডা বলবেন, সেটা আপনার দোলেন মানে দুধ থেকে তৈরি হয়, অসাধারণ টেস্ট হয়। একবার খালি একদম। এবং ডেস্টিনেশন বলে দিচ্ছি, উত্তিপাড়া স্টেশনে নেমেই একদম মানে টোটো স্ট্যান্ড, একেবারে রিক্সা স্ট্যান্ড ছিল, ওল্ড আসাম রোড, ঠিক আছে? এবার উত্তিপাড়া স্টেশন রোডে গিয়ে ঠিক বাম দিকে একটা দোকান আছে, সেটা নতুনভাবে তৈরি হয়েছে। এছাড়া উত্তিপাড়া রথতলা বলে একটা জায়গা আছে, যেখানে পুরো বৃন্দাবন চন্দ্রের মন্দির আছে। তো সেখানে ঘাটের ময়না বলে একটা দোকান আছে। যদিও সেই ঘাটের ময়না দোকানের এখন আর অস্তিত্ব নেই, সবই এখন আধুনিকতার সময় নতুনভাবে সেজে উঠেছে। তো সেখানে আপনারা মিষ্টি, ঠিক আছে? যেখানে রথতলা বলবেন, রথতলা এখানে রথের মেলা। আপনি যে এটার কথা বললেন, ওটা সেটা অ্যাকচুয়ালি হাতিদের বেঁধে রাখার জায়গা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আর এই আচ্ছা, আমরা হাটখোলা যে এটা হাটখোলা যে কি বলো ওটাকে, হাট বসে, এই হাটখোলা হাটের পুরো নাম জানেন? মানে অ্যাকচুয়াল নাম কি জানেন? হাটখোলা হাট যেটা বসে, দিদির হাট। আচ্ছা, এই দিদির সাথে কোনো মুসলিম যোগ নেই। এই দিদিকে বলতে পারবেন? হ্যাঁ, না, এই দিদি হচ্ছেন একজন ইংরেজ, ঠিক আছে? ক্যানিংয়ের সাথে তার একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। আরো মজার হচ্ছে, এই দিদি ছিলেন কিন্তু পরবর্তীকালে বৈষ্ণব ধর্মে কনভার্ট হয়ে, ঠিক আছে? এবং এখানে আমি নিজে লোকেট করতে পারিনি, কোনো একটা কৃষ্ণ মন্দিরের আশ্রমের সাথে উনি যুক্ত হন এবং উনি এই হাটখোলা মার্কেটটা তৈরি করেছিলেন বলে দিদির হাট এখন হাটখোলা চলে। এবং হাটখোলা নামটা কেন এসেছে? এই হাটটা 24 ঘন্টার হাট, অর্থাৎ 24 ঘন্টার খোলা হাট থেকে হাট, মানে শুধু একদিনের হাট। থ্যাংক ইউ আপনাদেরকে।